নমস্কার। মহামতি অনন্তলালকে স্মরণ করে ভারত কথার গ্রন্থিমোচনের 1062তম পর্বের আলোচনায় আমরা উপস্থিত হয়েছি। আমরা আলোচনা করছি কাল পুরুষ, এই কাল বিষয়টিকে নিয়ে, যেখানে মহাভারতে একটি প্রসিদ্ধ শ্লোকের মধ্যে বলা হয়েছে, মহাভারতের শান্তি পর্বে, কাল সংহরন্তি কালঃ। সেখানে এই কালকে নিয়ে বা কাল পুরুষকে নিয়েই আমাদের আলোচনা। গত পর্বে আমরা এই বিষয়ে একটু বিস্তৃত কথা বলেছি এবং সেখানেই আমরা এটাও জানতে পেরেছি স্বয়ং শ্রীকৃষ্ণ তিনি প্রায় অযাচিতভাবে বিনা আমন্ত্রণেই এসে উপস্থিত হয়েছেন বিদর্ভ নগরে, যেখানে বিদর্ভ রাজ ভোজবংশীয় মহারাজ ভীষ্মকের কন্যা, অত্যন্ত সুন্দরী কন্যা। শুধু সুন্দরী বললে বোধহয় একটু কম বলাই হয়। সুন্দরী, বুদ্ধিমতী, প্রজ্ঞা, বিচক্ষণা ইত্যাদি বহু বিশেষণ মহাভারত, হরিবংশ পুরাণ, ভাগবত এবং অন্যান্য পৌরাণিকরা এই রুক্মিণীর সম্পর্কে ব্যবহার করেছেন। আসলে রুক্মিণী বা কেন, বিদর্ভ নগরের প্রত্যেক নারী এরকম সুন্দরী, সেখানে রুক্মিণীর কথাই তো নেই। এখানে শ্রীকৃষ্ণ এসে উপস্থিত হয়েছেন, তাকে কেউ আমন্ত্রণ জানায়নি এবং তিনি এসে উপস্থিত হয়েছেন একটা বিরোধী, অর্থাৎ সেই ভীষ্মক যেখানে মহারাজ, তার বিরুদ্ধে গোষ্ঠীতে। এবং সেটা কোথায় সেটাও আমরা আলোচনা করেছি। ভীষ্মকের পিতা এবং পিতৃব্য তাদের বাড়িতে। পিতা এবং পিতৃব্য হচ্ছেন কৈশিক এবং ক্রথ। এদের দুজনকেই অপসারণ করে জরাসন্ধের সাহায্যে ভীষ্মক তিনি একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করে তিনি সমগ্র বিদর্ভের রাজা হয়ে বসেছেন। এরকমই একটা পরিস্থিতি সেখানে। এবং খুব স্বাভাবিকভাবেই সেই বিদর্ভ কন্যার স্বয়ংবর সভায় সেখানে ভারতবর্ষের সমস্ত বিখ্যাত রাজারা এসে উপস্থিত হয়েছেন, যার মধ্যে আছেন জরাসন্ধ, সপার্ষদ জরাসন্ধ। জরাসন্ধ যখন এই খবরটা পেলেন যে কৃষ্ণ সেখানে এসে উপস্থিত হয়েছেন এবং সরাসরি তিনি বিদর্ভে, অর্থাৎ ভীষ্মকের রাজধানী কুণ্ডিন নগরে তিনি এসে উপস্থিত হননি, হয়েছেন তাদেরই আরেক বিরোধী গোষ্ঠীর বাড়িতে, জরাসন্ধ বুঝে নিলেন কৃষ্ণ এখানে একটা এসেছেন, সুতরাং এখানে একটা গোলমাল পাকাবেন এবং এখানে একটা যুদ্ধ লাগবে। তিনি দ্রুত একটা সভা আহ্বান করলেন এবং সেই সভামুখ্য হিসেবে তিনি পরিষ্কার বলছেন যে কৃষ্ণকে যদি মেয়ে না দেওয়া হয় অথবা তিনি যদি রুক্মিণীকে না পান, তাহলে একটা গণ্ডগোল তিনি বাঁধাবেন এবং এই গণ্ডগোলটা যুদ্ধে পর্যন্ত গড়াতে পারে। এবং এই যে স্বয়ংবর সভায় একটা যুদ্ধ পরিস্থিতি, এটা ঠিক কি সজ্জন সুলভ নয়, এটা ঠিক ভদ্র সুলভ নয়। এবং এই যুদ্ধের সম্ভাবনাটা একটা অত্যন্ত খারাপ ব্যবহার এবং খারাপ ব্যাপার বলেই অন্যান্য রাজাদের কাছে মনে হয়েছে। কৃষ্ণগামানঞ্চৈব নৃপতি মতির গর্হিতম। এবং সেটাই, এই গর্হিত দিকটা, কৃষ্ণ আচরণের এই গর্হিত দিকটাই তিনি এই সভায় স্পষ্ট করে তুলে ধরেছেন। এখানে বাকি কথা শুরু হবার আগে আমরা আর কিছু কথা বলে নিই কৃষ্ণ এবং এই যাদব গোষ্ঠী সম্পর্কে।
একটু কথা আমাদের বলে নেওয়া দরকার, কারণ আপনাদের কাছ থেকে আমি বহু ফোন এবং মেসেজ পেয়েছি। আপনারা ঠিক ওই যাদবদের যে গোষ্ঠী এবং তাদের গোষ্ঠীর মধ্যে যে একটা পরস্পরের সাথে পরস্পরের যে একটা সম্বন্ধ আছে, এই সম্বন্ধের ব্যাপারে একটা কি বলবো, একটা যে সম্পর্ক, আত্মীয় সম্পর্ক, সেটা একটু জটিল। এটা ঠিক, এটা একটু জটিল এবং সেই জায়গাটা একটু পরিষ্কার হয়ে নেওয়াটা দরকার। দেখুন, এই জায়গাটা একটু আমি বলছি, আপনারা একটু মন দিয়ে শুনুন। তাহলে এই যাদব গোষ্ঠীর কিভাবে তৈরি হলো এবং যাদব গোষ্ঠীর আভ্যন্তরীণ পরিচয়টাও পাবেন এবং পরস্পরের সাথে পরস্পরের যে সম্পর্ক সেটাও খুব পরিষ্কার হয়ে যাবে। এটা পরিষ্কার হওয়া দরকার অবশ্যই। বসুদেব পুত্র বাসুদেব, বসুদেবের পুত্র হিসেবে বাসুদেব, যেমন দশরথের পুত্র দাশরথী, ঠিক সেই ব্যাকরণের নিয়ম অনুসারেই বসুদেবের পুত্র বাসুদেব শ্রীকৃষ্ণ। এই বসুদেব হচ্ছেন আর্যক-সুরের পুত্র, কৃষ্ণ পিতা বসুদেব। আর্যক-সুরের সন্তান হচ্ছেন বসুদেব। আর্যক-সুরের অনেক পুত্র এবং কন্যা। একটু বলি, তার পুত্র কন্যাদের পরিচয় আমি দেব। তার আগে বলি, এই যে সুর বংশ, এই যে সুর কথাটা পেলেন, আর্যক হচ্ছে নাম, সুরটাও কিন্তু ওই যাদব গোষ্ঠীর একটা গোষ্ঠী, সুর গোষ্ঠী, এটাও ঠিক। পুত্ররা মানে মোটামুটি 10-11 জন তার পুত্র। তারা হচ্ছেন দেবভাগ, দেবশ্রভা, অনাদৃষ্টি, করন্ধক, বদবালক, সৃঞ্জয়, শ্যাম, শ্রমিক, গণ্ডুষ। এদের সবার বড় হচ্ছেন বসুদেব। বসুদেব হচ্ছেন জ্যেষ্ঠ পুত্র, জ্যেষ্ঠ পুত্র, কিন্তু জ্যেষ্ঠ সন্তান নয়। আর্যসুরের জ্যেষ্ঠ সন্তান হচ্ছেন কুন্তী বা পৃথা। তিনি হচ্ছেন জ্যেষ্ঠ সন্তান। তার 10 ছেলে আর 5টি তার কন্যা। কুন্তী হচ্ছেন জ্যেষ্ঠা, তারপরে তার আরেকটা নাম পৃথা। এছাড়াও শ্রুতদেবী, শ্রুতকীর্তি, শ্রুতশ্রবা এবং রাজাদিদেবী। রাজাদিদেবী, এই মোট 5 জন কন্যা। কুন্তী অর্থাৎ কুন্তী এবং পৃথা, তিনি হচ্ছেন ভাই বোনদের মধ্যে সবার বড়। তাহলে হচ্ছে এই কুন্তী এবং বসুদেব, এরা হচ্ছে পরস্পর ভাই বোন, এটা পরিষ্কার। আর পরবর্তী সময়ে পৃথা বা কুন্তী, এই জ্যেষ্ঠ কন্যাকে আর্যক-সুর তার পিস্তত ভাই নিঃসন্তান কুন্তী ভোজকে দান করেছিলেন। কুন্তী ভোজ ছিলেন আর্যক-সুরের পিস্তত ভাই, তিনি ছিলেন নিঃসন্তান। এই নিঃসন্তান পিস্তত ভাইয়ের সাথে আর্যক-সুরের একটা ভীষণ গভীর সম্পর্ক ছিল, মানে ভাই হিসেবে নেই, সেই সম্পর্কটা ছিল প্রায় বন্ধুত্বের পর্যায়ে। এবং যেহেতু দেখলেন তার বন্ধু এবং পিস্তত ভাই কুন্তী ভোজের বহুদিন কোনো সন্তান নেই, তিনি বললেন যে আমার জ্যেষ্ঠ কন্যাকে আমি তোমাকে দান করলাম। যেহেতু তার অনেক সন্তান, তিনি জ্যেষ্ঠ কন্যাকে দান করেছেন। সুরেরা বৃহত্তর যাদব গোষ্ঠীর অন্যতম গোষ্ঠী। পরবর্তীকালে এই কুন্তী ভোজের কয়েকটি সন্তান হয় এবং সেটা কুন্তীর জীবনের কিন্তু একটা বেদনার্তিক, কারণ তার পিতা যে উদ্দেশ্যে তাকে তার ভাইয়ের কাছ থেকে গ্রহণ করেছিলেন, অর্থাৎ আর্যসুরের কাছ থেকে গ্রহণ করেছিলেন, পরবর্তীকালে তার নিজের সন্তান হওয়ায় কুন্তী কিন্তু সেই মর্যাদাটা পাননি। আর
কুন্তিকে যে একেবারেই শিশুকালে যে দেওয়া হয়েছিল তা নয়। কুন্তিকে যখন কুন্তি ভোজের হাতে তুলে দেওয়া হয়েছে, আসলে কুন্তির নাম হচ্ছে পৃথা। কুন্তির আসল নাম হচ্ছে পৃথা। যেহেতু তাকে তার পিতা আর্যক্ষুর তার পিস্তত ভাই কুন্তি ভোজকে দিয়েছিলেন, তার সেই কারণেই ওই কুন্তি ভোজের নামে তার পৃথা নামটি পরিবর্তে তার নাম রাখা হয় কুন্তি, এবং সেই নামেই তিনি পরিচিত হন। যে কথা বলছিলাম যে কুন্তিকে যে বয়সে কুন্তি ভোজের হাতে তুলে দেওয়া হয়েছে তখন কুন্তির কিন্তু বড় হয়েছে, অন্তত যে হিসেব আমরা পাচ্ছি তখন তার মোটামুটি বয়স 5-6 বছর। তবে এই বছর এরকম এত বড় বয়সে, মানে বিশেষ করে হরিবংশ পুরাণ তো যে বয়সটা বলছে সেটা তো 3-4 বছরের কম নয়। তো এরকম বড় অবস্থায় যখন তাকে এক ঘরের থেকে আরেক ঘরে পাঠানো হলো, তার নিজের পিতামাতার স্নেহ অঞ্চল থেকে ছিন্ন করে আরেক পিতামাতার অঞ্চলে, সুতরাং সেই একটা বেদনা আছে। আর প্রথম কুন্তি ভোজের কাছে খুব আদর যত্ন পেলেও যখন কুন্তি ভোজের নিজের ছেলে মেয়ে আবার হয়, তখন পৃথার অর্থাৎ কুন্তি দেবীর সেই ভালোবাসাটা, সেই গুরুত্বটা তার পিতার কাছে ছিল না। সেটা অন্য প্রসঙ্গ। এই প্রসঙ্গে নিয়ে আমরা কুন্তির কথা যখন বলেছি এই ব্যাপারে বিশদ আলোচনা করেছি। আমরা যাদব গোষ্ঠীর বংশ পরিচয়টা নিয়েই আলোচনা করছিলাম। আর্যক্ষুরের পূর্বজ যারা পূর্বজ তাদের মধ্যে বিখ্যাত ছিলেন অন্ধক এবং বৃষ্ণি। অনেক সময় তাদের নামেও যাদবেরা নিজেদের পরিচয় দিতেন। যেমন শ্রীকৃষ্ণকেই বলা হয় অন্ধক বৃষ্ণি বংশের প্রধান পুরুষ। আবার এই বংশের অন্যতম প্রধান পুরুষ ছিলেন সাত্যত। শ্রীকৃষ্ণকেও সাত্যতপতি বলা হয়েছে। এটা একটা সেকালের ধারণা ছিল যে সেই বংশে যে কোনো বিখ্যাত পুরুষ যখন জন্মায়, অনেক সময় তিনি তার নিজের নামেই আরেকটা আলাদা বংশধারা তৈরি করে ফেলেন, কিংবা তার পরবর্তী বংশজরা তারা অনেক সময় সেই বিখ্যাত পুরুষদের নামেও নিজেদের পরিচয় দিতেন। ঠিক কৃষ্ণকেও ঠিক একই অর্থে অন্ধক বৃষ্ণি বলা হয়েছে, তাকে সাত্যতপতিও বলা হয়েছে ওই একই কারণে। সে সময় বিভিন্ন যাদব গোষ্ঠীর গণমুখ্যরা একজোট হয়ে কুকুর বংশীয় উগ্রসেনকে সমগ্র যাদব গোষ্ঠীর প্রধান পদে নির্বাচিত করেন। মনে করবেন কুকুররা হচ্ছে যাদব গোষ্ঠীর আরেকটা বিখ্যাত বংশ। কুকুর তার নামে এই একটা গোষ্ঠী, এবং উগ্রসেন ছিলেন এই কুকুর বংশীয়। যাদবরা শাসন পরিচালনা করতেন বিভিন্ন গোষ্ঠীর নির্বাচিত গণমুখ্যদের মাধ্যমে। তাদের কোনো সেই অর্থে রাজা ছিল না, তারা রাজতন্ত্রের মতে নয়, বরং খানিকটা রিপাবলিকান ধাঁচে গোষ্ঠীতন্ত্রের মাধ্যমে গোষ্ঠী শাসন পরিচালনা করতেন। একটু ভোজদের কথা বলি। আমরা এই ভোজদের কথা গত পর্বে শুনেছি। ভীষ্মক ভোজ বংশ, এই ভোজ কোথার থেকে এলো? যদুবংশের অংশের পুত্র, যদুবংশীয় অংশ, মহারাজ অংশ, তার পুত্র সাত্যত বা সত্যত। এই যে সাত্যত কথা আমরা একটু আগে শুনলাম, এই সত্যত হচ্ছেন যদুবংশীয় অংশের পুত্র। তাকে সাত্যতও বলা হয়েছে, আবার সত্যতও বলা হয়েছে। ভাগবত পুরাণ আবার এই অংশের নাম বলা হয়েছে আয়ু। সুতরাং তার নাম আয়ু হতে পারে, অংশ হতে পারে, কিন্তু আমরা অংশ নামের উপরেই বেশি জোর দিচ্ছি, কারণ বিষ্ণু পুরাণ এবং সবচাইতে বেশি অথেন্টিক হরিবংশ পুরাণ। হরিবংশ পুরাণটি কেন অথেন্টিক এটাও আমরা গত পর্বে আলোচনা করেছি। তো বিষ্ণু পুরাণ এবং হরিবংশ পুরাণ সেখানে অংশ নামটি উচ্চারণ করেছে, সুতরাং আমরা আয়ু না ধরে অংশ নামটাকেই গ্রহণ করব। যাই হোক, এখানে সত্যত বা সাত্যত নামের যদুবীর খুব প্রাসঙ্গিক। এই সত্যত বা সাত্যত,
সাত্যত হতেই যদুবংশের বিশাল একটা ব্যাপ্তি ঘটেছে সত্যত থেকে। তার 7 পুত্রই যথেষ্ট পরাক্রমী বীর এবং প্রায় প্রত্যেকেই নিজের নামে নিজের নিজের গোষ্ঠী স্থাপন করেছিলেন। পুত্ররা হচ্ছেন ভাজন, ভজমান, ভজিন, দিব্য, অন্ধক, দেবাবৃদ, মহাভোজ এবং বৃষ্ণি। ভজিন বা ভাজন, ভজমান, দিব্য, অন্ধক, দেবাবৃধ, মহাভোজ এবং বৃষ্ণি। এদের মধ্যে মহাভোজ বা ভোজ সবচেয়ে বিখ্যাত একটি বিশেষ কারণে। প্রত্যেকেই পরাক্রান্ত, মহাভোজও অত্যন্ত পরাক্রান্ত ছিলেন, কিন্তু আর একটি অন্য কারণে মহাভোজ অন্যান্য সাত্যত পুত্রদের থেকেও বেশি গুরুত্বপূর্ণ। সেটাই এবার আমরা বলছি, সেই কারণটার কথা আমরা বলছি। যদুবংশীয়রা যে সঙ্গরাষ্ট্রের মাধ্যমে নিজেদের শাসন ব্যবস্থা পরিচালনা করতেন বা চালাতেন, ঐতরেয় ব্রাহ্মণেও তার স্পষ্ট উল্লেখ আছে। ঐতরেয় ব্রাহ্মণের মতো প্রাচীন গ্রন্থে বৃহত্তর যাদব গোষ্ঠীর জনপদ সম্পর্কে সেখানে বৈরাজ, স্বরাজ ইত্যাদি বিশেষণ সেখানে ব্যবহৃত হয়েছে। বা যাদব গোষ্ঠীর সংঘ রাষ্ট্রীয় কাঠামোর প্রতি একটা স্পষ্ট ইঙ্গিত আমরা সেখানে পাচ্ছি ওই ঐতরেয় ব্রাহ্মণে। আর এই যে স্বরাজ, বৈরাজ, এগুলো সবই যাদব গোষ্ঠীর এই সংঘ গোষ্ঠীর শাসন প্রণালীকেই কিন্তু বোঝানো হচ্ছে। এই কাঠামোকে ঐতরেয় ব্রাহ্মণে ভৌজ্য বলেও সম্বোধন করা হচ্ছে। ভৌজ্য, ভৌজ্যৈব তে অবিষ্যঞ্চতে। কারণ সাত্যত মহাভোজ বা মহারাজ ভোজ, তিনি তার সময় একটি শাসন ব্যবস্থাপনার সংবিধানের মতন একটা শাসন ব্যবস্থাপনা তিনি প্রণয়ন করেছিলেন, যা ভৌজ্য সংবিধান বলে পরিচিত। প্রায় সব যাদব গোষ্ঠীর প্রতিটি শাখায়, প্রায় সব শাখায় এই ভৌজ্য সংবিধান মেনেই নিজ নিজ গোষ্ঠী পরিচালনা করতেন। এই যে ভৌজ্য সংবিধান, এটা এতটা গুরুত্বপূর্ণ এবং এটা যাদবদের কাছে একটা বিরাট দরকারি, বিশাল গুরুত্বপূর্ণ একটা সংবিধানের মতো গুরুত্বপূর্ণ, যে সংবিধান মেনে প্রত্যেক যাদব গোষ্ঠী তাদের গোষ্ঠী শাসন পরিচালনা করতেন। প্রাচীন ইতিহাস পর্যালোচনা করে দেখা যায় মহারাজ যযাতির অন্যতম পুত্র দ্রুজ দুর্গম জলাভূমি অধ্যুষিত কোনো এক অঞ্চলে তিনি নির্বাসিত হয়েছিলেন। পরবর্তী সময়ে দ্রুজর বংশধরেরা তারা যাদব গোষ্ঠীর সঙ্গে মিশে যান এবং ভোজ পদবী গ্রহণ করেন। ভীষ্মক, তিনি ছিলেন কৈশিক পুত্র। কৈশিক এবং তার দাদা ক্রথ, এরা ছিলেন ক্রষ্টুর বংশধর। এরাও নিজেদেরকে ভোজ বলেই পরিচয় দিতেন, যাদব নয়, ক্রষ্টু নয়, নিজেদেরকে পরিচয় দিতেন ভোজ বলে। মূল কথা, সাত্যত, বৃষ্ণি, অন্ধ, কুকুর, চেদি, ভোজ সবাই কিন্তু যদুবংশীয়, অথবা যযাতির অন্য যে পুত্ররা ছিলেন, যারা মানে পুরুকে বাদ দিলে আর অন্যরা তো কেউ যযাতির মূল ভূখণ্ডের অংশ পাননি, তাদেরকে দূরে অন্যান্য জায়গায় ঠেলে দেওয়া হয়েছিল। এদের মধ্যে মানে পুরুকে বাদ দিলে আর যে ভাইরা, পুরু এবং যদুকে যদি আমরা বাদ দিই, তাহলে যযাতির অন্য যে সন্তানেরা ছিলেন তারা অবস্থা বিপাকে বা অন্য কোনো কারণে তারা পরবর্তী সময়ে যাদব গোষ্ঠীর অন্তর্ভুক্ত হয়েছিলেন, কুরু বাদ দিয়ে। এখানে একটা কথা
বলা খুব মানে ইয়ে হবে না, ব্যতিক্রমী হবে না, বা এখানে বলেই আমরা রাখতে পারি এই যে পুরু বংশধারা, যা একদিকে ধৃতরাষ্ট্র এবং পুত্র হিসেবে কৌরবেরা এবং অন্যদের পাণ্ডুর পুত্র হিসেবে পাণ্ডবেরা ছিলেন, এরা তো প্রত্যেকেই কুরু বা পৌরব বংশীয়। সেখানে যে মহাভারতের যুদ্ধ হয়, এই জ্ঞাতি যুদ্ধ, বৃহত্তর যে জ্ঞাতি যুদ্ধ হয়, সেখানে কিন্তু আমরা দেখলাম প্রায় ক্ষত্রিয় সব শেষ হয়ে গেছিল। পৌরব বংশের অর্থাৎ ধৃতরাষ্ট্রের বংশধারার যে বেঁচে ছিলেন, একজন মাত্র বেঁচে ছিলেন, তিনি, তার সন্তানাদি কথা আমরা পাই না। বেঁচে ছিলেন পাণ্ডবপুত্ররা, এবং খুব আশ্চর্যভাবে এই ধারাও ক্ষীণ হয়ে যায় কেবলমাত্র, এবং সেখানে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব অর্থাৎ দ্রৌপদীর কোনো সন্তান একজনও কিন্তু জীবিত ছিলেন না। যিনি জীবিত ছিলেন তিনি হলেন অর্জুন সুভদ্রার বংশধারা। অর্জুন এবং সুভদ্রার বংশধারা, অর্থাৎ অভিমন্যুর পুত্র, অভিমন্যু নয়, অভিমন্যুর পুত্র পরীক্ষিত, অর্থাৎ পরীক্ষিতের একটা ক্ষীণ বংশধারা বেঁচে আছে। এই যে পরীক্ষিতের বংশধারা, এরা যতটা না বেশি কৌরব বা পাণ্ডব, তার থেকেও এরা কিন্তু অনেক বেশি যাদব। কারণ এর ভালো করে লক্ষ্য করবেন, অভিমন্যু মানুষ হয়েছে তার মামার বাড়িতে, যাদবদের কাছে। তার শিক্ষা দীক্ষা, তার বড় হয়ে ওঠা, তার যুদ্ধ শেখা, তার সব কিছুই কিন্তু যাদব ঘরে। খুব একটা পাণ্ডব বা পুরুবংশের শিক্ষা দীক্ষা বা পুরুবংশে তার খুব বেশি ছিল না। সুভদ্রাই বেশি তাকে নার্চার করেছেন, এবং অন্যান্য যাদব বীরেরাই তাকে, বিশেষ করে শ্রীকৃষ্ণের নির্দেশে যাদব বীরেরাই তাকে সর্বপ্রকার যুদ্ধবিদ্যা শিখিয়েছেন। অর্থাৎ তিনি সর্বার্থেই মানুষ হয়েছিলেন মামার বাড়িতে, যাদব বাড়িতে। অতএব যে কথাটা আমরা বলতে চাইছি, এই যে বংশধারা, পাণ্ডবদের যে বংশধারা বেঁচে রইল, সেটা যত না বেশি পৌরব বা কৌরব কিংবা পাণ্ডব, তার থেকে অনেক বেশি কিন্তু যাদব। সুতরাং যজাতির সব পুত্র ধারাই কিন্তু শেষ পর্যন্ত ওই যদু বংশের সাথে মিশে গিয়েছিল। যদু বংশের কোনো না কোনো শাখার সঙ্গে মিশে, বা তারা কোনো না কোনো শাখার নাম গ্রহণ করেছিলেন, এবং প্রত্যেকেই এই ভোজ্য সংবিধানটা মেনে চলতেন, এবং নিজেদেরকে ভোজবংশীয় বলে পরিচয় দিতেই বেশি পছন্দ করতেন। সমগ্র ভারতবর্ষে জরাসন্ধ, যেখানে একেবারে একনায়কতন্ত্র হিসেবে সেই সময় জরাসন্ধ সমগ্র ভারতবর্ষকে তিনি শাসন করছেন, সেই সময় জরাসন্ধের কাছে সবচাইতে বড় থ্রেট ছিল এই যাদবরা। যাদবরা কিন্তু জরাসন্ধের বা এই যাদব গোষ্ঠী, তারা জরাসন্ধের অনুগামী ছিলেন না। প্রথম দিকে তারা একেবারেই যাদব গোষ্ঠী, এই জরাসন্ধের অনুগামী ছিলেন না। তারা একটু বরং জরাসন্ধের বিরোধী ছিলেন, এবং এই যাদব গোষ্ঠীর জন্যেই জরাসন্ধ কিন্তু সমগ্র ভারতবর্ষের উপর নিজের অধিকার কায়েম করতে পারছিলেন। সুতরাং এই যাদবরা ছিল কিন্তু জরাসন্ধের কাছে সবচাইতে বড় থ্রেট, এবং জরাসন্ধ বুঝেছিলেন তিনি সরাসরি যুদ্ধে কোনোভাবেই কিন্তু যাদব শক্তিকে পরাজিত করতে পারবেন না। কারণ যাদব গোষ্ঠীরা তো রাজা ছিলেন না, তাদের মধ্যে কোনো একজন রাজা
বা দুজন রাজা বা আলাদা আলাদা কোনো রাজা হতো না। তারা প্রত্যেকেই ছিলেন গোষ্ঠী, এবং বিভিন্ন গোষ্ঠীর পতিরা, বিভিন্ন গোষ্ঠীর প্রধানেরা তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে তাদের একজন প্রধান নির্বাচন করতেন। যেমন এই উগ্রসেন ছিলেন সমগ্র যাদবকুলের নির্বাচিত প্রধান, এবং যেহেতু তাদের মধ্যে কোনো রাজা নেই, সুতরাং কোনো এক যাদব গোষ্ঠীর বিরুদ্ধে যদি কেউ যুদ্ধ ঘোষণা করে তাহলে সমগ্র যাদব গোষ্ঠী একসঙ্গে তার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তেন। সেখানে তার যিনি আক্রমণ করতেন তিনি পড়ে যেতেন মুশকিলে, কারণ যাদবরা ভারতবর্ষের প্রায় সমস্ত দিকেই জুড়ে ছিলেন। যাদবদের আধিপত্য কেবলমাত্র মথুরা অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ ছিল না। তারা এই যে আমরা বিদর্ভ দেখছি, এই অঞ্চলেও যাদবরা রয়েছেন। তারা অন্যান্য অঞ্চলের মধ্যে, এমনকি কুরু পরিবারের মধ্যেও, যে কুরু বংশকেও জরাসন্ধ খুব একটা বেশি ঘাটাননি, যাদের সঙ্গে যুদ্ধ করেননি। যদিও কুরু বংশের একটা আমরা দেখেছি দুর্যোধনের সময় কুরু বংশ যাদব মানে জরাসন্ধের, যাদব নয় জরাসন্ধের অনুগামী ছিলেন, এবং জরাসন্ধের বৃহৎ সৈন্যবাহিনীর পুচ্ছভাগে এই দুর্যোধনের সৈন্যবাহিনীরা ছিল। দুর্যোধন তার বশ্যতা স্বীকার, কিন্তু মহামতি ভীষ্ম যতদিন কুরুবংশের শাসকের দায়িত্ব পালন করেছিলেন ততদিন পর্যন্ত জরাসন্ধের সাহস হয়নি পুরু বংশের দিকে তাকাতে। অর্থাৎ একদিকে উত্তর ভারতে পুরু বংশ এবং প্রায় ভারতবর্ষের বিভিন্ন অংশে ছড়িয়ে ছিটিয়ে থাকা যাদবেরা ছিল জরাসন্ধের একটা থ্রেট। ফলে পরবর্তী সময়ে ভীষ্ম নিস্তেজ হওয়ার পরে বা ভীষ্মকে প্রায় অসম্মান করে যখন পরবর্তীকালের এই কৌরবেরা তাকে একটুখানি ঠেলে দিয়েছিলেন, তখন জরাসন্ধ খুব সহজেই এই পুরু বংশকে নিজের হাতে তুলে নিতে পেরেছিলেন। এবং আমরা যে কথা একটু আগেই বললাম, দুর্যোধন জরাসন্ধের অনুগামী হয়েছিলেন। কিন্তু বাকি রইল এই যাদবেরা। যাদবকে কোনোভাবেই জরাসন্ধ কিন্তু কোনো যুদ্ধে বা কোনো রাজনৈতিকভাবেই তাদেরকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারছিলেন না। তখন তিনি কি উপায় করলেন? তখন তিনি চেষ্টা করলেন এদের মধ্যে সম্পর্ক ভাঙন ধরানোর, এবং এইখানে তিনি দুটো ক্ষেত্রে সাকসেসফুল হলেন। তার একটি, যে কথা আমরা গত পর্বে বলেছি, একটি হচ্ছে কংস, উগ্রসেন পুত্র কংসের সাথে জরাসন্ধ তার দুই মেয়েকে বিয়ে দিয়ে কংসকে হাতে তুলে ফেললেন, এবং সেই কংসকে হাতে করেই মানে কংসকে নিজের আয়ত্তে নিয়ে এসে কংসের মাধ্যমে উগ্রসেনকে ক্ষমতা থেকে সরিয়ে তাকে বন্দি করে জরাসন্ধ যাদব গোষ্ঠীর মধ্যে নিজের ক্ষমতা প্রতিষ্ঠা করলেন। ঠিক একই রকমভাবে কৈশিক এবং ক্রথকে ক্ষমতা থেকে অপসারণ করে তিনি ভীষ্মককে নিজের দলভুক্ত করে নিলেন। এইভাবে যাদব গোষ্ঠীর ভিতরে একটা অন্তঃকলহ সৃষ্টি করে জরাসন্ধ নিজের ক্ষমতা ঢোকাতে পারে। অর্থাৎ যাদব গোষ্ঠীর অটুট বন্ধনের মধ্যে তিনি দুটো দিক থেকে দুটো বড় ফাটল ধরাতে সমর্থন হয়েছিলেন। কৃষ্ণ তিনি কিন্তু এখানে আমরা দেখছি তিনি একটা দিকে শেষ করেছে, অর্থাৎ কংসকে তিনি ধ্বংস করলেন। কংসকে বধ করার ফলেই জরাসন্ধের সঙ্গে তার একটা ভয়ঙ্কর শত্রুতা তৈরি হয়েছিল। যাই হোক, তো এই জায়গায় আমরা বলছি এই যে মুহূর্তে কংস এবং ভীষ্মক তারা জরাসন্ধের অনুগামী হলেন, তখন আমরা দেখছি ছোট ছোট অনেক যাদব গোষ্ঠীও কিন্তু একে একে জরাসন্ধের দলভুক্ত হয়েছিল। যাদবরা খানিকটা দুর্বল হয়ে পড়ে কংস শাসনের সময়, এবং বিশেষ করে কংসের অত্যাচার
যাদবদের প্রতি তাকে বিরূপ করে তোলে, অর্থাৎ যাদবরা কংসের প্রতি বিরূপ হয়ে ওঠে। বলা হয় কংসকে বলা হতো, তিনিও ভোজ বংশ পদবী গ্রহণ করেছিলেন, যদিও তিনি ছিলেন কুকুর বংশীয়, কিন্তু ওই যে কথা আমরা বললাম, বিভিন্ন যাদব গোষ্ঠীরা তারা নিজেদেরকে ভোজ বংশীয় বলতেও পছন্দ করতেন। সুতরাং এই কংস যখন তার পিতাকে বন্দি করে ক্ষমতা নিজের দখলে নিয়ে একনায়কতন্ত্রের ক্ষমতা প্রতিষ্ঠা করে রাজা হলেন, তখন তিনি ভোজ উপাধি গ্রহণ করলেন। ভোজটা তখন একটা যাদবদের মধ্যে উপাধির মতন হয়ে গেল। এবং বলা হয় কংসকে বলা হয় ভোজকুল পাংশন, ভোজকুলের একেবারে দুর্বিনীত এক সন্তান, বা ভোজ বংশের বা সমগ্র যাদব ভোজ বংশের তিনি একজন প্রায় অধঃপতিত সন্তান, এটাও বলা হয়। বসুদেবের নেতৃত্বে, পরবর্তী সময়ে বসুদেবের নেতৃত্বে যাদবরা উগ্রসেনকে সমর্থন জানান এবং একজোট হয়ে ওঠেন। এই জায়গাটা আমাদের একটু বুঝতে হবে। বসুদেবের পিতা আর্যকসুর ছিলেন অন্যতম সংঘ মুখ্য, এবং নিজের রাজনৈতিক প্রভাব বিস্তারের জন্য তিনি যাদব সমাজের বিভিন্ন যাদব গোষ্ঠীর মেয়েদের বিয়ে করেন। সে সময় ক্ষত্রিয় সমাজে বিবাহের মাধ্যমে গোষ্ঠী ক্ষমতা বিস্তার করার প্রচুর উদাহরণ রয়েছে। এই উদাহরণ পিতার মতন পুত্র বসুদেবের জীবনের মধ্যেও আমরা দেখি। তিনিও এই একই লক্ষ্যে পিতার মতন বহু বিবাহ করেন। এর মধ্যে দেখুন, তার পিতা আর্যকসুর তো বিবাহ করেছিলেন যাদব গোষ্ঠীর বিভিন্ন মেয়েদেরকে। বসুদেব তিনি তো যাদব গোষ্ঠীর বহু মেয়েকে তো বিয়েই করেছিলেন, তিনি তার থেকেও একটা বড় কাজ করেছিলেন। তিনি একেবারে পুরু পরিবারের পৌরব কন্যা পৌরবী রোহিণীকে তিনি বিবাহ করেছিলেন। এই রোহিণী হচ্ছেন বলরাম সংকর্ষণের জননী। যেমন বসুদেবের জ্যেষ্ঠা ভার্যা হচ্ছেন রোহিণী, তেমনি আরও 7 স্ত্রী ছিলেন। এদের মধ্যে বসুদেব উগ্রসেনের কনিষ্ঠ ভাই দেবকের 7 কন্যাকে বিবাহ করেন। এই দেবকের 7 কন্যার অন্যতম কন্যা হচ্ছেন দেবকী, যিনি কৃষ্ণের জননী। মনে রাখবেন, রোহিণীর যার কথা আমরা একটু আগেই বললাম, যিনি বসুদেবের জ্যেষ্ঠা ভার্যা প্রধানা স্ত্রী, প্রথম স্ত্রী, তিনি হচ্ছেন পৌরবী, পৌরব কুলের, ওই কুরুপৌ বংশের মেয়ে। তার জ্যেষ্ঠ পুত্র হচ্ছে সংকর্ষণ বলরাম। এবং রোহিণীর বলরামকে বাদ দিয়ে আরও 7 পুত্র এবং 2 কন্যা ছিল। তার রোহিণীর কনিষ্ঠা কন্যা, এই জায়গাটা একটুখানি ইন্টারেস্টিং। আমরা রোহিণীর কথাটা এই জন্য বলছি, বারবার বলছি, রোহিণীর জ্যেষ্ঠ পুত্র যেমন সংকর্ষণ বলরাম, তেমনি রোহিণীর কনিষ্ঠা কন্যা হচ্ছেন সুভদ্রা। তাহলে লক্ষ্য করুন, বসুদেবের স্ত্রী যিনি পৌরবী বা পুরু বংশের, কুরু বংশ, পুরু বা পুরু বংশ, কুরু বংশ তো একই বংশ, এই বংশের কন্যা হচ্ছেন পৌরবী রোহিণী। তার জ্যেষ্ঠা পুত্রটি হচ্ছেন বলরাম, সংকর্ষণ বলরাম, এবং তার কনিষ্ঠা কন্যা হচ্ছেন সুভদ্রা। এই জায়গাটা খুব মনে রাখা। দেবকীর 8 সন্তানের মধ্যে মাত্র 8ম পুত্র কৃষ্ণ জীবিত ছিলেন, বাকি 7 জন তো মারা গেছেন, এবং সেই ইতিহাস আপনারা প্রত্যেকেই জানেন, আমি তার মধ্যে এখন আর যাব না। ভোজ যাদব প্রধান উগ্রসেনের পুত্র হচ্ছেন কংস। ঠাকুরদাদা আর্যকসুর এবং পিতা বসুদেবের উদাহরণে শ্রীকৃষ্ণও রাজনৈতিক স্বার্থে অনেক বিবাহ করেছিলেন কৃষ্ণ, তার কথাও সেগুলো আমরা বিস্তারিত আলোচনা করেছি।
যে বিদর্ভা কন্যা রুক্মিণীর স্বয়ংবর সভার কথা হচ্ছে, সেখানে শ্রীকৃষ্ণ আমন্ত্রিত না হয়েও বিদর্ভরাজ ভীষ্মকের পিতা এবং তার জ্যাঠার বাড়িতে, অর্থাৎ ভীষ্মক বিশেষ করে জরাসন্ধের বিরোধী পক্ষের বাড়িতে এসে উপস্থিত হয়েছেন শ্রীকৃষ্ণ। সেখানে কৃষ্ণের মনে যে ভাবনা কাজ করছিল সেটা হলো যে কৃষ্ণ চাইছিলেন যে এইখানে কন্যাহরণ করে যদি ভীষ্মকের মেয়েকে বিয়ে করা যায় এবং তাকে বিবাহ করে শক্তিশালী ভীষ্মককে যদি নিজের দলে তিনি টেনে নিয়ে আসতে পারেন, তাহলে জরাসন্ধকে আরও খানিকটা দুর্বল করা সম্ভব হবে। সেটা সত্যি সম্ভব হয়েছিল কি না, অর্থাৎ ধুরন্ধর পুরুষ কৃষ্ণের উদ্দেশ্য সফল হয়েছিল কি না, নাকি অন্য কিছু ঘটনা ঘটেছিল, সেটা তো আমাদের এই কালপুরুষের যে আমরা আলোচনা করছি তার কোনো একটি পর্বে সেটা পরিষ্কার হবে। এই হচ্ছে যাদব বংশের মোটামুটি ইতিহাস এবং শ্রীকৃষ্ণের একটা পারিবারিক ইতিহাস। আরও পরিবারের ইতিহাসের মধ্যে আমরা কথা প্রসঙ্গে আসব। দেখুন, এইখানে আমরা গত পর্বে দেখেছি যে এই যে বিবাহ সভা, সেই বিবাহ সভার মধ্যে একটা আলোচনা সভা বসেছে, যেটা একটু আগেই আমরা বললাম যে সেই সভা দেখেছেন স্বয়ং জরাসন্ধ এবং তিনি এটা বুঝতে পেরেছেন যে কৃষ্ণ যে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তাদেরই আর একটা বিরোধী পক্ষে এসে তিনি যখন আশ্রয় নিয়েছেন, সুতরাং তার উদ্দেশ্যটা খুব ভালো নয় এবং তিনি একটা গোলমাল পাকাবেন। বিয়ে মেয়ে পেলেও গোলমাল পাকাবেন, না পেলেও তিনি গোলমাল পাকাবেন, আর সেটা গোলমালটা যুদ্ধ পর্যন্ত যেতে হবে। সেটা আজ করে তিনি তার মনের কথাটা বলে ফেলেছেন এবং বলে ফেলে তার কথার থেকে আমরা এটা বুঝতে পারছি যে তিনি খানিকটা ভয়ও পেয়েছেন, তিনি খানিকটা ভীত। এবং আস্তে আস্তে জরাসন্ধের বয়সও বাড়ছে। তাছাড়া তিনি টানা 17 বছর ধরে কৃষ্ণের বিরুদ্ধে যুদ্ধ করে তাকে একবারের জন্য ধরতে পারছেন না, এটা তার পক্ষে তো একটা লজ্জার ব্যাপারও বটে। সুতরাং তিনি খানিকটা শঙ্কিত, খানিকটা বিপর্যস্ত এবং তার ফলে নতুন করে আবার কোন ঝামেলায়, এবং এই যদি যুদ্ধ হয়, কৃষ্ণ যখন এসছেন একটা যুদ্ধ হবে এবং এই যুদ্ধে তিনি একটু বাজিয়ে দেখছেন যে তার মিত্রপক্ষ যারা রয়েছেন তারা এই সময় যুদ্ধ করার জন্য কতটা প্রস্তুত এবং তারা সত্যি সত্যি যুদ্ধ করবে কিনা, করলে তারা নিজেদেরকে এই সময়ই প্রস্তুত রাখবে কিনা। তবে ব্যাপারটা হচ্ছে এটা তো একটা বিয়ে বাড়ি, বিবাহ অনুষ্ঠান, স্বয়ংবর সভা, সেখানে সবাই এসেছে একটা বিয়ের উৎসবে। যদিও তাদের সঙ্গে সৈন্য সামন্ত আছেন, কিন্তু একটা যুদ্ধের প্রস্তুতি আর একটা বিবাহের প্রস্তুতি দুটো তো আলাদা। আর তাছাড়া কৃষ্ণ একলা আসেননি, তার সঙ্গে এটাও খবর পেয়েছেন জরাসন্ধ, কৃষ্ণের সঙ্গে বেশ কিছু মানুষ এসেছেন। আর সবচাইতে বড় কথা হচ্ছে কৃষ্ণ সরাসরি যুদ্ধ করে না, তার এই কূটনীতি এবং তার এই বুদ্ধি এটা এত ভয়ঙ্কর, সেখানে বারবার নাস্তানাবুদ হয়েছেন জরাসন্ধ। সুতরাং তার শঙ্কা করার যথেষ্ট কারণ থাকে। এই জায়গায় আমরা দেখছি যে জরাসন্ধ যেন এই কথাটা তুলে দিয়ে তিনি তার মিত্রপক্ষদের একটু সাবধান বা একটু সচেতন করে দিতে চাইছেন এবং অন্যান্যদের মনোভাবটাও তিনি একটু এই সূত্রে বুঝে নিতে চাইছেন। কৃষ্ণ যখন এই কথা বলা যায়, এই অবস্থায় ঠিক কী করা উচিত, জরাসন্ধ যখন অন্য রাজাদের মনোভাব বুঝতে চাইছেন, কারণ আরেকটা কথা হচ্ছে তারা প্রত্যেকেই আছেন মহারাজ ভীষ্মকের বাড়িতে এবং কন্যাপিতা হিসেবে, একজন কন্যাপিতা হিসেবে ভীষ্মক যতই জরাসন্ধের অনুগামী হন না কেন, তিনি যত বড়ই শক্তিমান রাজা হন না কেন, কিন্তু মনে রাখতে হবে এই মুহূর্তে ভীষ্মক হচ্ছেন
কন্যা পিতা, তার কন্যার স্বয়ংবর সভা। সুতরাং এইরকম তার নিজের অত্যন্ত প্রিয় কন্যার বিবাহ অনুষ্ঠানে যুদ্ধ লেগে যাওয়াটা খুব স্বাভাবিক, কারণে একজন কন্যা পিতা কোনোভাবেই পছন্দ করবেন না এবং স্বাভাবিকভাবে বিশ্বও করবেন না। তো সেখানে আমরা দেখছি দুজন সেই সভায় উপস্থিত, একজন সুনীত এবং একজন দন্তবক্র। তারা উঠে দাঁড়িয়েই বললেন এবং একটুখানি যেন জরাসন্ধকে বাইপাস করেই বললেন যে মহারাজ ভীষ্মকের কন্যা স্বয়ংবরা হবেন এবং সেখানে কন্যা লাভের জন্য আমরা সবাই উপস্থিত এসেছি, তো কৃষ্ণও সেখানে আসবেন, তাতে এত শোরগোল করার কি হলো, আর এত চিন্তারই বাকি। এতে কোনো দোষও নেই, গুণও নেই, আমরা তো সবাই একই উদ্দেশ্যে এসেছি। বরং কৃষ্ণকে একটা আপাতত কৃষ্ণের সাথে আমরা একটা সন্ধি করে তাকে আমরা আমন্ত্রণ করে নিই, তার সাথে আমরা পূর্ব শত্রুতাটা ভুলে তাকে বরং এই বিবাহ সভায় আমন্ত্রণ করি। এবং সন্ধানত কৃত কৃষ্ণেন সহিত অব্যয়ম। এখানে আমাদের এইটুকু আমরা গত পর্বে এখানে এসে দাঁড়িয়েছিলাম এবং সেখানে আমরা এই সুনীত এবং দন্তবক্র এই দুজনের নাম শুনছি। এরা কারা, এদের পরিচয়টা একটু আপনাদেরকে দিই। সুনীত ত নয়, সুনীত। হ্যাঁ, এই সুনীতকে আগে সুনীতের কথা বলি, তারপর দন্তবক্রের কথা আমরা বলব। সুনীত হচ্ছেন আদি পর্বে এবং বিশেষ করে সভা পর্বে, আপনাদের মনে আছে যে সেখানে সভা পর্বের কথাই বলি, সেখানে মহারাজ যুধিষ্ঠির তিনি উপস্থিত, বিশেষ করে ভীষ্ম সেখানে হচ্ছেন সর্বশ্রেষ্ঠ বীর এবং মর্যাদার দিক দিয়েও তিনি সর্বশ্রেষ্ঠ, ক্ষমতার দিক থেকেও তিনি সর্বশ্রেষ্ঠ এবং সর্বজ্যেষ্ঠ, অর্থাৎ বয়সের দিক থেকেও তিনি সর্বজ্যেষ্ঠ। এই তিনটি দিক বিচার করেই মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের ভীষ্মের কাছে তিনি বললেন, এই যে আমাদের রাজসূয় শেষ হলো, এই রাজসূয় যজ্ঞের এখন পূর্ণাহুতি দান করা হবে। এই সময় একটি প্রথা আছে, এই রাজসূয় যজ্ঞের পূর্ণাহুতি দেবার পর একটি বিশেষ অর্ঘ্য একজন ক্ষত্র পুরুষকে দেওয়া হয়। সেই ক্ষত্র পুরুষকে দেওয়া হয় যিনি উপস্থিত সমগ্র রাজন্য বৃন্দের মধ্যে সব দিক থেকেই সর্ববিচারেই যিনি শ্রেষ্ঠ, তাকেই এই বিশেষ অর্ঘ্যটি দান করা হয়। আপনি বলুন, এই বিশেষ অর্ঘ্য আমি কার হাতে তুলে দেব? এবং সেখানে ভীষ্ম বিন্দুমাত্র সময় নষ্ট না করে, কালহরণ না করে তিনি পরিষ্কার বললেন, এই সভায় সমস্ত রাজারাই যেখানে উপস্থিত আছেন এবং তাদের মধ্যে যেখানে উপস্থিত আছেন স্বয়ং শ্রীকৃষ্ণ, তার থেকে বড় বা রাজা বা শ্রেষ্ঠ রাজা এই সময় ভারতবর্ষে আর কেউ নেই। যদি বুদ্ধির দিক থেকে বলো, যদি ক্ষমতার দিক থেকে বলো, যদি প্রজ্ঞার দিক থেকে বলো, তাহলে সব দিক থেকেই যিনি বর্তমান ভারতবর্ষে সমস্ত ক্ষত্রিয় কুলের মধ্যে সর্বশ্রেষ্ঠ, তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ। তাকেই এই বিশেষ সম্মানটি তুমি দান করো। আমরা দেখলাম মহামতি ভীষ্মের এই কথার পর যুধিষ্ঠিরের ইঙ্গিতে যখন সহদেব সেই বিশেষ অর্ঘ্যটি নিয়ে উপস্থিত হলেন এবং এবার শ্রীকৃষ্ণের হাতে সেটি তুলে দেওয়া হবে, এমতো মুহূর্তে আমরা দেখলাম শিশুপাল তিনি উঠে দাঁড়িয়ে ভয়ঙ্করভাবে এর বিরোধিতা করে উঠলেন এবং তিনি সেখানে দীর্ঘ ভাষণ দিলেন এবং
তিনি ভীষ্মকে, মহামতি ভীষ্মকে যা নয় তাই বলে তিনি তাকে অসম্মান করলেন এবং তিনি বললেন যে অমুক 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 উপস্থিত থাকতে কীভাবে কৃষ্ণকে এই সম্মান দেওয়া যায়। এবং সেখানে নামের মধ্যে দুর্যোধনের নামও এসেছে, কর্ণের নামও এসেছে, এই দন্তবক্রেরও নাম এসেছে, জরাসন্ধ তার আগে অবশ্য মারা গেছেন, অন্যান্যদের নাম এসেছে। হ্যাঁ, সেখানে তিনি শিশুপাল কৃষ্ণকে কোনোভাবেই এই শ্রেষ্ঠ সম্মান দেবার অধিকারী বলেই মনে করলেন না এবং যথেচ্ছভাবে তিনি কৃষ্ণের নিন্দা করলেন, এই পরিচয়টা, এই ঘটনাটা অবশ্য আমরা যে সময়টার কথা আলোচনা করছি, অর্থাৎ এই যে ভীষ্মক কন্যা যে স্বয়ংবর সভা কথা আলোচনা করছি, সেখানে সেই সময়ের বহু পরবর্তী সময়ের এই ঘটনা। কিন্তু আমরা এই বহু পরবর্তী সময়ের ঘটনাটা এই রুক্মিণীর সময় তুলে আনলাম এই কারণে, তাহলে আপনারা এই শিশুপালকে চিনবেন। শিশুপাল সম্পর্কে আপনাদের একটা পরিচয় আছে, এটা আপনাদেরকে চিনিয়ে দেবার বা জানাবার কোনো প্রয়োজন নেই। এই শিশুপালের পিতৃদত্ত নাম ছিল সুনীত। শিশুপাল তার অনেক পরবর্তীকালের নাম। তার শিশুপালের পিতৃদত্ত নাম হচ্ছে সুনীত। কে শিশুপাল বা এই সুনীত? হ্যাঁ, অর্থাৎ এই মহাভারতের ঠিক এই জায়গাতেও যেখানে শিশুপাল দাঁড়িয়ে কৃষ্ণকে যাচ্ছে তাইভাবে নিন্দাবন্ধ করছেন, যথেষ্ট অপমান করছেন তিনি ভীষ্মকে, সেই জায়গাতেও মহাভারতে শিশুপালকে সুনীত বলেও সম্বোধন করা হয়েছে। মৎস্যপুরাণও এই শিশুপালকে সুনীত বলে সম্বোধন করেছে। তো এই সুনীত বা শিশুপাল কে? তিনি হচ্ছেন কৃষ্ণপিতা, ওই যে বসুদেব, তার যে ভগ্নীদের কথা আমরা বললাম, অনেকগুলো বোনের কথা আমরা এখানে বলেছি। সেখানে অনেকগুলো বোনের মধ্যে যেমন সেখানে পৃথা আছেন, অর্থাৎ কুন্তী আছেন, শ্রুতদেবী আছেন, শ্রুতস্রবা আছেন, রাজাদি দেবী আছেন, যেমন শ্রুতকীর্তি আছেন। এই যে শ্রুতস্রবা, এই শ্রুতস্রবার পুত্র হচ্ছেন সুনীত বা শিশুপাল। শ্রুতস্রবার সাথে চেদিরাজ দম ঘোষের বিয়ে হয়েছিল। এই চেদিরাও কিন্তু, মনে রাখবেন, এই চেদিরাও কিন্তু যাদব বংশের আরেকটা শাখা, যাদের কথা আমরা গত পর্বে বলেছি। চেদিরাও হচ্ছে যাদব গোষ্ঠীরই একটা শাখা। শিশুপাল যেমন এই যাদব গোষ্ঠীর, এবং এই যাদব গোষ্ঠীর মধ্যে শিশুপাল যেমন রয়েছেন চেদিরাজ, এই চেদিরাজ শিশুপাল, চেদির রাজা, তেমনি উপরিচর বসু হচ্ছেন এই চেদি বংশেরই একজন বিখ্যাত রাজা। তা যাই হোক, তাহলে এই চেদিরাও কিন্তু যাদব বংশের। এই দিক থেকে, মায়ের দিক থেকে, অর্থাৎ শ্রুতস্রবার দিক থেকে শিশুপাল হচ্ছেন কৃষ্ণের পিস্তত ভাই। যেমন পাণ্ডবরা কুন্তির দিক থেকে, পৃথার দিক থেকে শ্রীকৃষ্ণের পিস্তত ভাই, সেরকম শিশুপালও কৃষ্ণের পিস্তত ভাই, ওই শ্রুতস্রবার দিক থেকে। শ্রুতস্রবার সাথে বিয়ে হয়েছিল চেদিরাজ দম ঘোষের। তো এই সম্পর্কে এরা যেহেতু শ্রুতস্রবা কৃষ্ণের পিসি, সুতরাং শিশুপাল হচ্ছেন কৃষ্ণের পিস্তত ভাই এবং শিশুপাল হচ্ছেন পাণ্ডবদের মাস্তুত ভাই। এই শিশুপালের কথা আরেকটু আমরা বলবো, তার আগে আমরা দন্তবক্রের কথা বলে নিই। হ্যাঁ, এই যে দন্তবক্র, তিনিও কিন্তু, মনে রাখবেন, তিনিও কিন্তু আরেকটি যাদব গোষ্ঠীর, এবং ওই
একই রকমভাবে আমাদের চলে যেতে হবে বসুদেবের বোনেদের ঘরে। এক বোনের কথা পৃথা বা কুন্তী, আরেক বোনের কথা শুনলেন শ্রুতস্রবা, আরেক বোনা হচ্ছে শ্রুতদেবী, আরেকজনের কথা হচ্ছে শ্রুতদেবী, অর্থাৎ কুন্তীর পরের বোনই হচ্ছেন শ্রুতদেবী। তার সাথে বৃদ্ধ শর্মার বিয়ে হয়েছিল। এই বৃদ্ধ শর্মা হচ্ছে করুষ দেশের রাজা। করুষ দেশ হচ্ছে আধুনিক যে বিহারের সৈন্যদের অববাহিকায় শাহবাদ অঞ্চল হতে মোটামুটি বক্সার জেলা পর্যন্ত, এবং সেখান থেকে মধ্যপ্রদেশ বিন্ধ্য পর্বতের নর্মদার অববাহিকা পর্যন্ত বিস্তৃত এই অঞ্চলটা হচ্ছে করুষ দেশ। এই করুষ দেশের রাজা বৃদ্ধ শর্মার সাথে শ্রুতদেবীর বিয়ে হয়। সুতরাং এবং তাদের সন্তান শ্রুতদেবী এবং বৃদ্ধশ্রবার এবং শ্রুতদেবীর সন্তান হচ্ছেন এই দন্তবক্র। তো এই দন্তবক্রের মা যে শ্রুতদেবী, তার আরেকটি নামও আছেন পৃথুকীর্তি। যেমন পৃথা, কুন্তীর নাম হচ্ছে পৃথা, তেমনি পৃথার পরের বোনের আসল নাম হচ্ছে পৃথুকীর্তি এবং তার নাম হচ্ছে শ্রুতদেবী। শ্রুতদেবী এবং পৃথুকীর্তি একজনেরই নাম। যেমন পৃথা এবং কুন্তী একজনেরই নাম, ঠিক সেরকমই একইভাবে। তো যাই হোক, শ্রুতস্রবা শিশুপালের মা, কুন্তী পাণ্ডবদের মা, আর শ্রুতদেবী হচ্ছেন দন্তবক্রের মা। এই মায়ের দিক থেকে দন্তবক্র শিশুপালের মতনই কৃষ্ণের পিস্তত ভাই এবং পাণ্ডবদের মাস্তুত ভাই। এবং এই দন্তবক্র এবং শিশুপাল এরা দুজনেই কিন্তু ছিলেন জরাসন্ধের অনুগামী। এটা বিখ্যাত মানে যাদব গোষ্ঠীর অন্তর্ভুক্ত হয়েও এরা ওই যে বললাম অনেক ধারা পরবর্তীকালে জরাসন্ধের অনুগামী হয়েছিলেন। এই শিশুপাল এবং দন্তবক্র এরা হয়েছিলেন জরাসন্ধের অনুগামী। তার মধ্যে শিশুপাল তো ছিলেন জরাসন্ধের একজন বড়সড় সেনাপতিও। অনেক সময় তিনি জরাসন্ধের প্রধান সেনাপতির ভূমিকাতেও আমরা শিশুপালকে দেখেছি। শিশুপাল খুব বড় যোদ্ধা ছিল। জরাসন্ধের সঙ্গে সখ্যতার কারণেই দন্তবক্র কৃষ্ণ বিরোধী ছিলেন। কিন্তু শিশুপাল এবং দন্তবক্রের মধ্যে একটা পার্থক্য আছে। শিশুপাল তো কৃষ্ণকে একেবারে পছন্দই করতেন না, দু চক্ষে দেখতেই পারতেন না। তাদের মধ্যে একটা গভীর অসূয়া ছিল, কেন শিশুপাল নিজেকে প্রায় কৃষ্ণের মতন সমান ধর্মা বলে মনে করতেন, সমান বীর মনে করতেন, সমান শক্তিশালী মনে করতেন, এবং এটা মনে করে তিনি ভাবতেন যে তিনি কোনো অংশেই কৃষ্ণের থেকে কোনো ব্যাপারেই ন্যূন নন, কম নন। এবং এই ধারণা থেকে তিনি কৃষ্ণের সঙ্গে বহুবার যুদ্ধ করেছেন, কৃষ্ণের অনেক শত্রুতা করেছেন এবং বারবার বিপর্যস্ত হয়েছেন এবং শেষ পর্যন্ত কৃষ্ণের হাতে মারাও পড়েছেন। কিন্তু একটা অন্ধবিরোধিতা ছিল কৃষ্ণের, মানে কৃষ্ণকে একেবারেই সহ্য করতে পারতেন না শিশুপাল। এবং এই সহ্য না করতে পারার মাত্রাটা এতখানি ছিল যে শিশুপালের মা, তিনি তো জানতেন কৃষ্ণ কতটা ক্ষমতাবান, তার পুত্র অন্ধবিরোধী ছিল। শিশুপালের মা জননী, তিনি অর্থাৎ এই শ্রুতস্রবা, তিনি কৃষ্ণের কাছে গিয়ে বলেছিলেন যে আমার ছেলে, তার বুদ্ধিশুদ্ধি কম, সে তোমার সঙ্গে কেন এত বিরোধ করে আমি বুঝতে পারছি না, তুমি তার অন্যায় ক্ষমা করো, অন্তত আমার দিকে তাকিয়ে, আমি তো তোমার পিসি হই, আমার কথা রেখো, আমার ছেলে যতই অন্যায় করুক তুমি একটু ক্ষমা করো। কৃষ্ণ তাকে কথা দিয়েছিলেন, যাই হোক আমি তার 100টা দোষ ক্ষমা করব। সেই কাহিনী আমরা জানি।
আমরা যে কথা বলছিলাম, এই দন্তবক্রের সাথে শিশুপালের একটা তফাৎ ছিল। দন্তবক্রের বুদ্ধিটা কিন্তু শিশুপালের মতন এতটা ভোঁতা ছিল না। তিনি অত্যন্ত মেধাবী ছিলেন এবং বুদ্ধিমানও ছিলেন। তার রাজনৈতিক দূরদর্শিতাও শিশুপালের থেকে অনেক বেশি ছিল। তার বিচক্ষণতাটাও প্রশংসনার দাবি ছিল। শিশুপাল যেমন কৃষ্ণকে একেবারেই পছন্দ করতেন না, দন্তপাল অতটা নয়। হ্যাঁ, জরাসন্ধের কারণে তিনি কৃষ্ণের বিরোধী, এটা ঠিক, কিন্তু তা বলে শিশুপালের মতন অন্ধ বিরোধী না। এইখানে যখন প্রসঙ্গটা এলো, জরাসন্ধ যখন এই প্রশ্নটা এলেন, তখন দন্তবক্রই কিন্তু প্রথম কথাটা তুললেন যে কৃষ্ণের সাথে আর এই বিরোধটা শুধু শুধু জিয়ে রেখে লাভ কি, বরং তার সাথে আমরা একটা সন্ধি করি। এই সন্ধির প্রস্তাব হিসেবে মহারাজ ভীষ্মক তাকে একটা আমন্ত্রণ বার্তা পাঠিয়ে দিক এবং সেখানে চলে আসুক শ্রীকৃষ্ণ। এসে তার যদি ক্ষমতা থাকে, রুক্মিণী যদি তাকে পছন্দ করে, আর সবচাইতে বড় কথা, কৃষ্ণ তো কোনোদিন আমাদের সঙ্গে সরাসরি যুদ্ধ করেনি। আর কৃষ্ণ যত শক্তি নিয়ে আসুক না কেন, আমরা এখানে সমস্ত বড় রাজারা উপস্থিত আছেন, স্বয়ং উপস্থিত আছেন জরাসন্ধ। একবার সামনাসামনি মোকাবিলা হয়েই যাক না কৃষ্ণের সাথে, তাহলেই বুঝে যাব কৃষ্ণের কত বড় শক্তি। তিনি যদি আমাদের সবাইকে পরাজিত করে রুক্মিণীকে নিয়ে যেতে পারেন, তাহলে তাকে স্বীকার করতে তো আমাদের বাধা নেই। তবে সামনাসামনি যুদ্ধটা হওয়াই দরকার। সামনাসামনি যুদ্ধ হলে তখন বুঝব কৃষ্ণ কত বড় শক্তিমান। এই কথাটা শিশুপালের খুব, বা সুনীতের খুব মনে ধরেছিল। তার জন্য তিনিও কিন্তু দন্তবক্রের সাথে একই মত দিয়ে তিনি বললেন যে ঠিক আছে, বরং কৃষ্ণের সঙ্গে আপাতত আমরা সন্ধি করে নিই, তাহলে আর কোনো উদ্বেগ আশঙ্কা থাকবে না। হ্যাঁ, এবং সন্ধানতা কৃত্বা কৃষ্ণেন সহিত অব্যয়ম, আর তারপরে তার সাথে আমাদের সরাসরি মোকাবিলা হবে, সেখানেই বুঝে যাব কার কত বড় শক্তি। এইখানে আমরা দেখলাম সুনীত এবং দন্তবক্রর এই সমস্ত পরাক্রমী রাজাদের মুখে এই কথাটা হওয়া কিন্তু পছন্দ হলো না সৌভপতি শাল্যর। ইনি হচ্ছেন যে সেই শাল্যরাজ। এখানে একটু এই সৌভপতি শাল্যের কথা আমরা একটুখানি বলে নিতে চাই। এই শাল্যের পরিচয়টাও একটু আপনাদের কাছে আমরা দিতে চাই, এবং তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই শাল্য কে এবং তার ক্ষমতাটা কতখানি, এবং তিনি বা কোন পরিচয় এখানে আছে। শাল্য হচ্ছে, শাল্য কথাটা যদি বলি, এটা ঠিক অনেকটা হচ্ছে যেমন মিথিলা, কাশী, এরকম যেমন বিখ্যাত সমস্ত ভারতীয় জনপদ সেরকম শতপথ ব্রাহ্মণ এবং গোপথ ব্রাহ্মণে আমরা শাল্য দেশের পাই। শাল্য দেশের রাজধানী হচ্ছে সৌভনগর। সৌভনগর বা শাল্যনগর বলা হয়। সেই হিসেবে এইখানকার সমস্ত রাজারাই তারা শাল্যরাজ বা সৌভপতি বলে তারা বিখ্যাত হয়ে আছে। এবং প্রাচীন গ্রিক ইতিহাসের মধ্যে আমরা সোফাইতাস বলে একটা নাম শব্দটি যে পাই, এই সভুত বা সৌভ, তার থেকেই কিন্তু গ্রিকেরা, যেহেতু তাদের এই উচ্চারণ বিপর্যয়ের থেকে তারা এই সৌভ বা সভূতকে তারা সোপাইথস উচ্চারণ করেছে। সোপাইথস শব্দটার সেখানে উৎপত্তি, অর্থাৎ সৌভ রাজের কথা বলতে গিয়েই তারা গ্রিক ইতিহাসে এই সোপাইথসদের কথা বলেছে। সুতরাং সোপাইথস সেই কালের একটা বিখ্যাত ক্ষমতাধর স্থান, রাজ্য, এবং সেখানকার অধিবাস যারা রাজা তারা প্রত্যেকে শাল্যরাজ বা সৌভপতি নামেই বিখ্যাত। তারা কিন্তু কোনো নামে পরিচিত না, এই জায়গাটা মনে রাখবে। এবং শাল্যদের যে রাজ্য, তার 6টা বিখ্যাত প্রদেশ
একটু আমরা এই প্রসঙ্গে বলে রাখি। সেই 6টা বিখ্যাত প্রদেশের নাম আপনারা বিভিন্ন সময় মহাভারতে বা অন্যান্য পুরাণে পাবেন। তারা হচ্ছে ঔদম্বরী, তৈলখলি, মাদ্রকারী, যৌগন্ধরী, ভৌলিঙ্গী ও শারদন্তী। এই 6টা বিখ্যাত ওদের প্রদেশ, সবটাকে নিয়ে হচ্ছে শাল্য রাজ্য বা সৌভ। এদের সমগ্র শাল্য রাজ্যের সবকটা 6টা প্রদেশের রাজধানী হচ্ছে সৌভনগর। তো এইখানে এই যে শাল্যরাজ, একাধিক শাল্য রাজ্যের কথা আমরা মহাভারতে পাই। কোনো ক্ষেত্রেই তাদের নিজস্ব নাম কিন্তু আমরা পাই না, শাল্যরাজ হিসেবে পাওয়া গেছে। এইখানে যে শাল্যরাজের কথা আমরা পাচ্ছি, যিনি একেবারে প্রতিবাদ, মানে এই সুনীত অর্থাৎ শিশুপাল এবং দন্তবক্রের কথা শুনে যিনি প্রতিবাদে মুখর হয়ে উঠলেন যে না, এর কোনোভাবেই কৃষ্ণের সাথে সন্ধি করা উচিত নয়, আমরা কোনোভাবেই কৃষ্ণের সাথে সন্ধি করব না, সেখানে যিনি ভীষণ প্রতিবাদ করে উঠলেন তিনিও একজন বিখ্যাত জরাসন্ধপন্থী এবং তার নাম তিনিও শাল্যরাজ। আবার আরেকটু আদি পর্বে, মহাভারতের আদি পর্বে ফিরে যান, যেখানে আমরা দেখছি কুরু বংশ থেকে স্বয়ং কুরু রাজ্য, হস্তিনাপুর থেকে স্বয়ং মহামতি ভীষ্ম তিনি কাশীতে এসে উপস্থিত হয়েছেন এবং সেখানে কাশীর 3 কন্যার স্বয়ংবর সভা হচ্ছে। অম্বা, অম্বিকা, অম্বালিকা, এই 3 কন্যাকে হরণ করে নিয়ে এসেছিলেন মহামতি ভীষ্ম। এবং সেখানে যে জ্যেষ্ঠা কন্যা অম্বা, এই অম্বার যিনি পূর্ব প্রণয়ী ছিলেন তিনিও শাল্যরাজ। সুতরাং এই শাল্যরাজ আর এই শাল্যরাজ কি এক না আলাদা, এটা পরিষ্কার করে কিন্তু বোঝা যায় না। এবং শাল্যরাজ সম্পর্কে একজনের নামই আমরা কিন্তু খুব পরিষ্কার, একমাত্র একজনের নামই আমরা পাই শাল্যরাজে, আর কারো নাম পাই না। তিনি হচ্ছেন দুমৎ সেন এবং তার পুত্র, দুমৎ সেনের পুত্র হচ্ছে সত্যবান। যে সত্যবান সাবিত্রীর কাহিনী আপনারা জানেন, যেটা বিখ্যাত, সেই সত্যবান এবং তার পিতা দুমৎ সেন এরাও ছিলেন শাল্যরাজ, এইটুকু পাই। তো এই হচ্ছে শাল্যরাজ সম্পর্কের একটা ইতিহাস যা আমরা এখানে পেলাম। তো এইখানে আমরা দেখছি এই সুনীত, শিশুপাল এবং দন্তবক্রের কথা শুনে যিনি প্রতিবাদে মুখর হয়ে উঠলেন তিনি হচ্ছেন শাল্যরাজ। এবং তিনি কি সেই ভীষ্মের হাতে পরাজিত হয়েছেন সেই শাল্যরাজ নাকি অন্য কোনো শাল্যরাজ, এটা আমরা বলতে পারবো না। তবে যিনি প্রতিবাদ করলেন তিনি শাল্যরাজ এবং তিনি জরাসন্ধের হৃদয়ানুবর্তী, এটাও আমরা বুঝতে পারছি। তিনি বলছেন, তিনি ওই শিশুপাল আর দন্তবক্রের অর্থাৎ সুনীত এবং দন্তবক্রের কথা উড়িয়ে দিয়ে তিনি বললেন, আমরা কি সবাই কৃষ্ণর ভয় অস্ত্রশস্ত্র সব রেখে তার সঙ্গে সন্ধি করে কম্পিত নিয়ে হৃদয়ে বসে থাকবো? কিং ভয়ে নাস্তানা সার্বে ন্যাস্ত শাস্ত্রা ভবামহে। নিজেদের উপর এতটুকু ভরসা না রেখে আমরা শত্রু স্তুতি করব, এই কাপুরুষতাকে আমাদের মানায়? শাল্যরাজ এতক্ষণ কৃষ্ণের সম্বন্ধে যে সমস্ত কথা শুনলেন সেটা বললেন যে অনেক শুনলাম, হ্যাঁ অনেক কথা আমরা কৃষ্ণের সম্পর্কে শুনেছি তিনি একেবারে বিষ্ণুর নাকি অবতার, তাই বললে তো আমাদের ভয়ে বসে থাকা চলে না, না তা বলে তিনি বিষ্ণুর অবতার বলে তার ভয়ে আমরা মরে যাকব, এটা তো হবে না। মনে রাখবেন, মরবার আগে যে একজন বীর কিন্তু মরে না, মরার সময় না আসলে কেউই মরে না। অতএব বিষ্ণু নারায়ণ যেই হন না কেন কৃষ্ণ, এবং তাকে বিষ্ণুকে মাথায় রেখেই আমি বলছি আমাদের যুদ্ধের জন্যই চেষ্টা করা উচিত। যদি কৃষ্ণ আসে এবং যদি এখানে যুদ্ধ হয়ও, তবে আমাদের যুদ্ধের জন্যই চেষ্টা করতে হবে। তস্মাদ যুক্তং ই ভবতং বিগ্রহার্থং বিচারণম। বিগ্রহ মানে যুদ্ধ। তবে শেষ কথা আপনাদেরকে আমি বলি,
মনে হয় কৃষ্ণ এখানে যুদ্ধ করার জন্য আসেনি। সুন্দরী রুক্মিণী স্বয়ংবরা হবেন, স্বয়ংবর সভায় তাকে যাকে পছন্দ তিনি তাকে বরণ করবেন। যস্যবা কশ্যবা কন্যা বারেষ্যতি তস্যবা, রুক্মিণী তারই পত্নী হবেন। মাঝখান থেকে আমরা এত ঝগড়া বিবাদ আলাপ আলোচনা এত কথা বলার কি দরকার? তবে হ্যাঁ, কৃষ্ণ যদি আসেন এবং রুক্মিণী যদি তাকে বরণও করেন, তবে আমাদের হাত এড়িয়ে সে যে রুক্মিণীকে নিয়ে খুব সহজে এখান থেকে চলে যেতে পারবে তা মনে হয় না। কৃষ্ণ এখানে এলে তার সাথে যুদ্ধ হবেই, এবং সেই যুদ্ধটা আমরাই করব, এবং সেই যুদ্ধটা হবে সামনাসামনি। আগামী পর্বে।